প্রিয় ছাত্রছাত্রী, আজকে আমরা সার্কের তৃতীয় পর্ব তথা শেষ পর্ব নিয়ে আলোচনা করব। এর আগে আমরা সার্ক বিষয়ে দুটো পার্টে আলোচনা করেছি। প্রথম পার্টে আলোচনা করেছিলাম সার্কের উৎপত্তি, ইতিহাস, সার্কের উদ্দেশ্য নীতিসমূহ এবং সার্কের সাংগঠনিক কাঠামো। দ্বিতীয় পর্বে সার্কের বিভিন্ন শীর্ষ সম্মেলনগুলো নিয়ে আলোকপাত করেছিলাম এবং আজকে তৃতীয় পার্ট তথা শেষ পার্টে আলোচনা করব সার্কের সাফল্য, সার্কের সমস্যা এবং সার্ক বিষয়ে ভারতের ভূমিকা। এই তিনটি বিষয় নিয়ে আজকে আমরা আলোকপাত করব। তো চলে আসা যাক আলোচনায়। প্রথমে আমরা দেখব সার্কের সাফল্য। তা এই যে সার্ক গঠিত হয়েছিল ভারতবর্ষ, বাংলাদেশ, পাকিস্তান, শ্রীলঙ্কা, নেপাল, ভুটান ও মালদ্বীপ এই 7টা দক্ষিণ এশীয় দেশকে নিয়ে 1985 সালে সার্ক নামক একটা আঞ্চলিক সংগঠন গড়ে ওঠে এবং পরবর্তীকালে অর্থাৎ 2007 সালে আফগানিস্তান সার্কের 8ম সদস্য হিসাবে যোগদান করে। এবারে আমরা দেখব যে সার্কের সাফল্যগুলো কি কি। প্রথমে যেটা বলা হচ্ছে যে এই যে বর্তমান পৃথিবীতে অন্যান্য অংশে যেসব আঞ্চলিক সংগঠনগুলো রয়েছে, সার্ক হলো সেই সকল আঞ্চলিক সংগঠনগুলির মধ্যে সর্বকনিষ্ঠ বা সব থেকে ছোট। এই সার্কের কার্যকালের মেয়াদ মাত্র 34 থেকে 35 বছর, কিন্তু এই অল্প সময়ের মধ্যেই সার্ক দক্ষিণ এশিয়াতে একটা শক্তিশালী আঞ্চলিক সংগঠন হিসেবে আত্মপ্রকাশ করতে সমর্থ হয়েছে। অনেক অনেক সমস্যা সত্ত্বেও সার্ক এখনও সুপ্রতিষ্ঠিত। বিভিন্ন আশা নিয়ে সার্কের চলার পথ সে প্রশস্ত করে চলেছে। সার্কভুক্ত দেশগুলোর বিভিন্ন মন্ত্রক পর্যায়ের প্রতিনিয়ত যোগাযোগ, নানা ক্ষেত্রে এর সম্প্রসারণশীল কার্যক্রম এবং রাষ্ট্র বহির্ভূত স্তরেও নিয়মিত আদান প্রদান থেকে এই সার্ক প্রাণবন্ত রেখেছে। অতীতের বিভিন্ন বিচ্ছিন্নতা, অনৈক্য এবং অবিশ্বাসের আবহ কাটিয়ে উঠে সহযোগিতার এক নতুন লক্ষ্যে পৌঁছতে একটু সময় তো সার্কের লাগতেই পারে। নিজেদের মধ্যে বিরোধ বা মতৈক্য থাকা সত্ত্বেও যে বিভিন্ন বিষয়ে সমঝোতা গড়ে উঠতে পারে, তার একটা বড় মাপের উদাহরণ হলো সার্কভুক্ত দেশগুলোর দ্বারা স্থাপিত সাফটা, যার পুরো নাম সাউথ এশিয়ান প্রেফারেন্সিয়াল ট্রেড এগ্রিমেন্ট। এই চুক্তি স্বাক্ষর করা। দক্ষিণ এশিয়ার 7টা দেশের মধ্যে এই চুক্তি স্বাক্ষরিত হয়েছিল 1985 সালের 8ই ডিসেম্বর নতুন দিল্লিতে। দক্ষিণ এশিয়ার অনুন্নত দেশগুলোর মধ্যে বাণিজ্যিক সহযোগিতা প্রসারে এটা একটা বৈপ্লবিক পদক্ষেপ বলা যেতে পারে। সার্কের 7টা দেশই ঘোষণা করেছে তারা ধাপে ধাপে রপ্তানি বাণিজ্যের যে শুল্ক, সেই শুল্ক তারা তুলে নেবে। প্রতিটি সদস্য দেশই অন্য দেশগুলোর কাছে এমন কিছু পণ্যের তালিকা দেবে যে তালিকাগুলোর ওপর শুল্ক হ্রাস করা যাবে। এই সাফটার লক্ষ্য হলো 2025 সালের মধ্যে দক্ষিণ এশিয়ায় অবাধ বাণিজ্যের পথ প্রশস্ত করা। এই ব্যবস্থা কার্যকর হলে সার্কের 8টা দেশের মধ্যে অভিন্ন অর্থনৈতিক অঞ্চল গড়ে উঠবে এবং 8টা দেশই আর্থিক দিক থেকে লাভবান হবে। এছাড়াও সার্ক তার সাফল্যের উদাহরণ রেখেছে বিভিন্ন আন্তর্জাতিক চুক্তি সম্পাদনের মধ্যে দিয়ে। উদাহরণ হিসাবে বলা যায় যে 1993 সালে সার্ক ও ইউনিসেফ এর মধ্যে একটা সহযোগিতা চুক্তি
স্বাক্ষরিত হয়েছিল। এটা শিশুদের কল্যাণ করার বিষয়ে সার্কের বিভিন্ন সিদ্ধান্ত বাস্তবায়িত করতে সাহায্য করে। আবার 1995 সালের জুলাই মাসে ইউএনডিপি বা ইউনাইটেড নেশনস ডেভেলপমেন্ট প্রোগ্রাম এর মধ্যে একটা সমঝোতাপত্র স্বাক্ষরিত হয়েছিল। এই চুক্তির উদ্দেশ্য হলো দারিদ্র্য দূরীকরণ, পরিবেশ দূষণ প্রতিরোধ, প্রাকৃতিক সম্পদের সংস্কার সাধন, কর্মসংস্থান সৃষ্টি করা এবং মহিলাদের উন্নয়ন ইত্যাদি বিষয়গুলো। এরপরে 1995 সালের আগস্ট মাসে সার্ক ও ইউএন ডিসিপি এর মধ্যে চুক্তি স্বাক্ষরিত হয়, যার লক্ষ্য ছিল মাদকের অপব্যবহার ও মাদক চোরাচালান প্রতিরোধ করা। 1994 সালের ফেব্রুয়ারিতে টেলিযোগাযোগ ব্যবস্থার উন্নয়নের জন্য সার্ক ও এশিয়া প্যাসিফিক টেলিকমিউনিটি বা যেটাকে সংক্ষেপে বলা হয় এপিটি এর মধ্যে একটা চুক্তি স্বাক্ষরিত হয়। এই সকল আন্তর্জাতিক সংস্থা ছাড়াও সার্ক কলম্বো প্ল্যান, আইটিইউ, ইইউ বা ইউরোপিয়ান ইউনিয়ন প্রভৃতি সংস্থার সঙ্গে সহযোগিতা চুক্তি স্বাক্ষর করেছে। তাছাড়া ইসিও, আসিয়ান প্রভৃতি আঞ্চলিক সংস্থার সঙ্গে সহযোগিতা চুক্তি স্বাক্ষরের প্রচেষ্টা এখনও চলছে। এই সার্কভুক্ত দেশগুলো নিজেদের মধ্যে বেশ কিছু চুক্তিও সম্পাদন করেছে। উদাহরণ হিসাবে বলা যায় যে উপমহাদেশীয় জলসম্পদ ব্যবহারের ক্ষেত্রে দুটো গুরুত্বপূর্ণ চুক্তি উল্লেখ করা যেতে পারে। একটা হলো নেপালের সঙ্গে ভারতের মহাকালী নদী উপত্যকা পরিকল্পনার চূড়ান্ত রূপদান, আর অন্যটা হলো গঙ্গার জলবন্টন নিয়ে ঢাকা এবং নয়াদিল্লির চুক্তি। এই দুটি পদক্ষেপই ভারত নেপাল এবং ভারত বাংলাদেশ দ্বিপাক্ষিক সম্পর্কের পক্ষে অত্যন্ত অনুকূল হয়েছে। এই চুক্তির ফলে সংশ্লিষ্ট দেশগুলির একটা দীর্ঘকালীন বিরোধের অবসান ঘটেছে এবং সঙ্গে সঙ্গে উন্নয়নের যে সম্ভাবনা সেই সম্ভাবনা আরও উজ্জ্বল হয়েছে। ভারত বাংলাদেশ রেল যোগাযোগের বিষয়টি নিয়েও ভাবনা চিন্তা চলছে। এই সবই হলো সার্কের সাফল্যের একটা অন্যতম দিক। স্বাভাবিকভাবেই সার্কের হাত ধরেই দক্ষিণ এশিয়ার দেশগুলির মধ্যে বিভেদের প্রাচীর এখনও অনেকখানি ভেঙে গিয়েছে বলা যায়। যেটুকু বাকি আছে তা অদূর ভবিষ্যতেই ঠিক হয়ে যাবে বলে আশা করা যায়। এবং আমাদের মনে রাখতে হবে যে ভারতীয় উপমহাদেশ তথা দক্ষিণ এশিয়ার প্রত্যাশিত শান্তি, সমৃদ্ধি ও সুস্থিতির পরিবেশটা অধরাই থেকে যাবে যদি না ভারত ও পাকিস্তানের মধ্যে সম্পর্কের উন্নতি ঘটানো না যায়। এক্ষেত্রেও সুসঞ্চিত যে বা যুগসঞ্চিত ক্ষোভ, অভিযোগ অনুযোগ, ভুল বোঝাবুঝি, পাহাড় পেরিয়ে যে সমঝোতার সমতলের ক্ষেত্রে পৌঁছতে হবে, শুধু মুখের কথায় দুদেশের মধ্যে সুসম্পর্ক প্রতিষ্ঠা সম্ভব নয়। অবশ্যই সৎ ও বাস্তব প্রচেষ্টার মধ্যে দিয়ে গড়ে তুলতে হবে পারস্পরিক আস্থা ও বিশ্বাস। দ্বিপাক্ষিক বাণিজ্য এবং সাংস্কৃতিক আদান প্রদান আরও সহজলভ্য করা দরকার। সাম্প্রতিককালে দুদেশের মধ্যে বাণিজ্যিক লেনদেন অনেকটাই বৃদ্ধি পেয়েছে। তাছাড়া বর্তমানে উভয় দেশেরই সাধারণ মানুষ পরস্পরের বন্ধুত্ব সহযোগিতা চাইছে। 2004 সালের এপ্রিলে পাকিস্তানে অনুষ্ঠিত ভারত পাকিস্তান ক্রিকেট প্রতিযোগিতা চলাকালীন এই ইচ্ছা খুব স্পষ্ট হয়ে উঠেছিল। তবে একথাও সত্য যে মূল সমস্যাটা কেন্দ্র করে
ভারত পাকিস্তানের মধ্যে তিক্ত সম্পর্ক হয়েছে, সেই কাশ্মীর সমস্যাটা এখনও অনড় অবস্থায় দাঁড়িয়ে রয়েছে। আর যতদিন না ভারত পাকিস্তানের মধ্যে সম্পর্কের উন্নতি ঘটছে, ততদিন পর্যন্ত সার্কের সাফল্য অপূর্ণ থেকে যাবে। সার্কের সনদে দ্বিপাক্ষিক ও বিরোধপূর্ণ বিষয়টাকে আলোচনার বাইরে রাখার কথা বলা হলেও সার্কের অধিবেশনে প্রায়ই কাশ্মীরের সঙ্গে সঙ্গে নানা বিষয় চলে আসে এবং আলোচনা অবাঞ্ছিত রূপ পরিগ্রহ করে। তাই কাশ্মীরের মতন দ্বিপাক্ষিক বিষয়গুলি যাতে সার্কের যে সৌহার্দ্যপূর্ণ পরিবেশ, সেই পরিবেশকে দূষিত করতে না পারে, তার জন্য সদস্য রাষ্ট্রগুলোকে সচেষ্ট হতে হবে। এবারে আমরা দেখব 6 নম্বরে সার্কের বিবিধ সমস্যাগুলো। এই সার্কের প্রতিষ্ঠার সময় থেকে একটা সত্য বিষয়, খুব সত্যিকারের একটা বিষয়, যে আজ পর্যন্ত বহু ক্ষেত্রেই সার্ক সাফল্যের নজির রেখেছে, এটা ঠিক, কিন্তু এ কথাটাকেও আমরা অস্বীকার করতে পারবো না যে এখনও সার্কের সামনে অনেক সমস্যা থেকে গেছে, যে সমস্যাগুলো পেরিয়ে আসতে না পারলে সার্কের অস্তিত্বই বিপন্ন হয়ে পড়বে। তাই আমরা সার্কের বিবিধ সমস্যাগুলো নিয়ে একে একে আলোচনা করব। প্রথম সমস্যা যেটা, যে অনুকূল রাজনৈতিক পরিমণ্ডলের অভাব সার্কের সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে। একটা আঞ্চলিক জোটকে সফল করতে হলে যে অনুকূল রাজনৈতিক পরিমণ্ডলের প্রয়োজন, সার্কের ক্ষেত্রে তার যথেষ্ট অভাব রয়েছে। এই অঞ্চলের দেশগুলোর মধ্যে রয়েছে শত্রুতা ও পারস্পরিক অবিশ্বাস। ভারত ও পাকিস্তানের মধ্যে যে আজন্ম তিক্ততার সম্পর্ক, এবং সেই তিক্ততা ক্রমশই বেড়ে চলেছে ইদানিংকালে। বলা বাহুল্য, সার্ক এই দুটো দেশের তিক্ত সম্পর্কের অশুভ প্রভাব থেকে এখনও রেহাই পায়নি। 1998 সালে পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ বলেন, সার্কের সদস্যদের মধ্যে যে মতপার্থক্য ও উত্তেজনা রয়েছে, সার্ক তা থেকে নির্লিপ্ত থাকতে পারে না। শুধু যে ভারত পাকিস্তানের মধ্যে বিরোধ রয়েছে শুধু তাই নয়, অন্যান্য দেশগুলোর সঙ্গেও ভারতের মনোমালিন্য রয়েছে। এখানে উদাহরণ হিসাবে বলা যায় যে গঙ্গার জলবন্টন ও সন্ত্রাসবাদীদের মদদ দেওয়াকে কেন্দ্র করে বাংলাদেশের সঙ্গে, মহাকালী নদীর জলবন্টনকে কেন্দ্র করে নেপালের সঙ্গে, জাতিসত্তাগত বিষয়কে কেন্দ্র করে শ্রীলঙ্কার সঙ্গে ভারতের বিরোধের কথা উল্লেখ করা যেতে পারে। এই দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে এই সব সমস্যা থাকার জন্য সার্কভুক্ত দেশগুলোর মধ্যে সহযোগিতার বন্ধন সুদৃঢ় হতে পারেনি। দ্বিতীয়ত, সদস্য রাষ্ট্রসমূহের অতি জাতীয়তাবাদী দৃষ্টিভঙ্গি সার্কের পারস্পরিক সহযোগিতা গড়ে তোলার ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়ায়। সার্কের মতো একটা আঞ্চলিক সংগঠনের সাফল্যের জন্য সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে যে ধরনের আন্তর্জাতিক দৃষ্টিভঙ্গি থাকার দরকার ছিল, তার যথেষ্ট অভাব রয়েছে বলে মনে করা হয়। বেশিরভাগ দেশই সদস্য রাষ্ট্রগুলোকে নিজের নিজের জাতীয় স্বার্থ রক্ষার ব্যাপারে অনমনীয় মনোভাব দেখা যায়। এখানে একজন সমাজবিজ্ঞানী বা একজন আন্তর্জাতিক সম্পর্কের বিশেষজ্ঞ প্রাণ চোপড়া, তার কথা, তার সার্ক অ্যান্ড আসিয়ান শীর্ষক প্রবন্ধে এই মাত্রা ছাড়া জাতীয়তাবাদকে সার্কের সামনে একটা বড় চ্যালেঞ্জ বলে তিনি মনে করেছেন। 3 নম্বরে আমরা দেখব সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে সম্পদের ব্যাপক বৈষম্য। এই বৈষম্যই
সার্কের সদস্যদের সহযোগিতা বৃদ্ধির পথে বাধা হয়ে দাঁড়ায় বা বাধার সৃষ্টি করে। সার্কভুক্ত অন্যান্য দেশগুলোর তুলনায় ভারত শুধু জনসংখ্যার দিক থেকে নয়, প্রাকৃতিক সম্পদের দিক থেকেও অনেক এগিয়ে গেছে। স্বাভাবিকভাবেই ক্ষুদ্র দেশগুলি সবসময় এই আশঙ্কায় থাকে যে সার্কের সদস্য হওয়ার কারণে তারা ক্রমশ পরনির্ভরশীল হয়ে পড়বে বা পরনির্ভরশীল হয়ে পড়তে পারে। এরপরে আমরা দেখব যে সদস্য রাষ্ট্রগুলোতে উন্নয়নের মাত্রায় যথেষ্ট পার্থক্য বিদ্যমান। ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা প্রভৃতি দেশগুলি বাংলাদেশ, নেপাল, ভুটান, মালদ্বীপ, আফগানিস্তান এই দেশগুলোর তুলনায় উন্নত। পিছিয়ে পড়া দেশগুলোর আশঙ্কা হলো যে সার্কের দ্বারা যে সহযোগিতার যে পরিকল্পনা, সে পরিকল্পনায় তারা পিছিয়ে পড়তে পারে। 5 নম্বরে আমরা দেখব যে বাণিজ্যের বিষয়ে পারস্পরিক নির্ভরশীলতার অভাব সার্কের সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে। এই যে নির্ভরশীলতার অভাব, এটা সার্কের সাফল্যের ক্ষেত্রে একটা বড় চ্যালেঞ্জ হিসেবে দেখা দিয়েছে। এই দেশগুলোর মোট বাণিজ্যের মাত্র 5% সার্কভুক্ত দেশগুলোর সাথে বাণিজ্য হয়, যে ক্ষেত্রে ইউরোপীয় ইউনিয়ন দেশগুলি নিজেদের মধ্যে বাণিজ্যের পরিমাণ তাদের মোট বাণিজ্যের 60%। তাহলে পার্থক্যটা খুব সহজেই অনুমান করা যায়। যেখানে ইউরোপিয়ান ইউনিয়নের বাণিজ্য 60%, সেখানে সার্কের বাণিজ্যের পরিমাণ মাত্র 5%। এছাড়াও বৈদেশিক বাণিজ্যের ক্ষেত্রেও এরা পরস্পরের সহযোগী নয়, বরং প্রতিযোগী বলা যায়। চা, কফি, চিনি, বস্ত্র ইত্যাদি ক্ষেত্রে এরা নিজেদের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা করে। ষষ্ঠতে আমরা দেখব যে সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে ভারতভীতি মনোভাব, এই ভারতভীতি মনোভাব সার্কের সাফল্যের পথে একটা অন্যতম বাধা বলে মনে করা হয়। এই দেশগুলোর আশঙ্কা যে ভারত এই আঞ্চলিক সংগঠনটাকে তার আধিপত্য বিস্তারের কাজে ব্যবহার করবে। ভারতের প্রভাব প্রতিপত্তিকে কম করার উদ্দেশ্যে কোনো দেশ তো আবার বিদেশি রাষ্ট্রের সঙ্গে গাঁটছড়া বেঁধেছে। অপরদিকে ভারতও তার প্রতিবেশী দেশগুলোর ভারত বিরোধী কাজকর্মকে ব্যর্থ করার ব্যাপারে যথেষ্ট তৎপর। এই ধরনের পরিস্থিতি সার্কের এগিয়ে যাওয়ার পথকে অনেকটা বাধা দিয়েছে। এরপরে আমরা দেখব যে সার্কের যে নিজস্ব এরিয়া, যে অঞ্চল, সেই অঞ্চলের উন্নয়নের জন্য সদস্য রাষ্ট্রগুলোর আন্তরিক প্রচেষ্টার অভাব এই সার্কের যে শীর্ষ সম্মেলনগুলো হয় বা হয়েছিল অতীতে, সেই সম্মেলনগুলোতে ধারাবাহিকভাবে যেসব বিষয়ের ওপর গুরুত্ব আরোপ করা হয়েছে সেগুলো উন্নয়ন, দারিদ্র্য দূরীকরণ, সন্ত্রাস দমন, বাণিজ্যের সম্প্রসারণ ইত্যাদি। কিন্তু প্রতিটি ক্ষেত্রেই সার্কের সাফল্য শূন্য। এমনকি সন্ত্রাস দমনের ক্ষেত্রেও সার্ক চূড়ান্ত ব্যর্থতার পরিচয় দিয়েছে। এরবারে আমরা দেখব যে সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে অবিশ্বাস ও শত্রুতা বৃদ্ধিতে বিদেশি রাষ্ট্রের অনেক বেশি ভূমিকাও রয়েছে। নয়া উপনিবেশবাদী রাষ্ট্রগুলো, বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্র, কখনোই চায় না যে এই অঞ্চলে শান্তি ও সহযোগিতার পরিবেশ বজায় থাকুক। বরং তারা চায় এই সব রাষ্ট্রের মধ্যে পারস্পরিক অবিশ্বাস ও বিদ্বেষের পরিবেশকে
বাঁচিয়ে রাখতে পারলে বা জিয়ে রাখতে পারলে তাদের অনেক বেশি লাভ হবে। এই ব্যাপারে মার্কিন যুক্তরাষ্ট্র পাকিস্তানকে তুরুপের তাস করেছে। মার্কিন যুক্তরাষ্ট্র পাকিস্তানকে অর্থ সাহায্য করে চলেছে যাতে ভারতকে দুর্বল রাখা যায়। চীনও কিছুটা এই নীতিতে চলছে। এইভাবে বিদেশি রাষ্ট্রের হস্তক্ষেপ দক্ষিণ এশিয়ার রাষ্ট্রগুলোর মধ্যে পারস্পরিক সম্প্রীতি নষ্ট করে চলেছে এবং সার্কের সাফল্যের পথে একটা বিশাল বড় বাধার সৃষ্টি হয়ে দাঁড়িয়েছে। এবারে আমরা দেখব যে সার্কের যে ঘোষিত দারিদ্র দূরীকরণ কর্মসূচির ক্ষেত্রেও ব্যর্থ হয়েছে। এই দারিদ্র থেকে মুক্তির কথা সার্কের জন্মের প্রথম দিন থেকেই উঠে আসছিল, অথচ আজও এই অঞ্চলের 40% মানুষ দারিদ্র সীমার নিচে বসবাস করে। দারিদ্র দূরীকরণের জন্য দিল্লি সম্মেলন 1995 সালে যেটা হয়েছিল সেখানে জোর দেওয়া হয়েছিল এই দারিদ্র দূরীকরণের বিষয়ে। নেপালের প্রধানমন্ত্রী কেপি ভট্টরায় এর নেতৃত্বে একটা কমিশনও গঠন করা হয়েছিল সেই সময়, কিন্তু কাজের কাজ কিছুই হয়নি। তাই সার্ক এখনও গরিবদের ক্লাব হয়েই থেকে গেছে। এরপরে আমরা দেখব এবং শেষ যে সমস্যাটা সার্কে, সেটা হচ্ছে যে পারস্পরিক যোগাযোগ ও যাতায়াত বৃদ্ধিতে পরিকাঠামোর অভাব। স্বাভাবিকভাবেই এই পরিকাঠামোর অভাব থাকার কারণে সার্কের অগ্রগতি অনেকটা পিছিয়ে থেকেছে। এবার যেটা বলতে হয় যে কোনো আঞ্চলিক আন্তঃরাষ্ট্রীয় সংগঠনের সাফল্যের অন্যতম প্রধান শর্ত হল সংশ্লিষ্ট দেশগুলোর মধ্যে পারস্পরিক সহযোগিতা ও বিশ্বাসের পরিবেশ সৃষ্টি করা, একে অপরের বিপদে পাশে দাঁড়ানো এবং নিজেদের মধ্যে বিবাদের বিষয়গুলিকে শান্তিপূর্ণভাবে আলাপ আলোচনার মধ্যে দিয়ে মিটিয়ে ফেলার জন্য একটা প্রচেষ্টা থাকা। কিন্তু সার্ক এই জায়গাটাতেই ব্যর্থতার পরিচয় দিয়েছে। জাতিগত সমস্যা নিয়ে ভারত শ্রীলঙ্কার মধ্যে সম্পর্ক, গঙ্গার জনবন্টনকে কেন্দ্র করে ভারত বাংলাদেশ সম্পর্ক, মহাকালী নদীর জলবন্টনকে কেন্দ্র করে ভারত নেপাল সম্পর্ক, কাশ্মীরকে কেন্দ্র করে ভারত পাকিস্তানের মধ্যে সম্পর্ক, এইগুলোর প্রত্যেকটাই সার্কের অন্তর্ভুক্ত দেশগুলোর মধ্যে পারস্পরিক সহযোগিতার সম্পর্ক সৃষ্টিতে একটা ব্যাপক বাধার সৃষ্টি করেছে। এই ব্যাপারে ভারতের দায়িত্ব সব থেকে বেশি, কারণ ভারত হলো এই উপমহাদেশের সব থেকে বড় এবং প্রভাবশালী রাষ্ট্র। এই সমস্যাগুলো রয়েছে বলেই সার্ক তার জন্মের 34 বছর পরেও নাবালক থেকে গেছে। যেদিন থেকে সার্ক তার এই সমস্যাগুলোকে মেটাতে পারবে সেদিন থেকে সার্কের সমৃদ্ধি প্রশস্ত হবে, সমৃদ্ধির পথ এগিয়ে যাবে। এরপরে আমরা দেখব 7 নম্বর তথা শেষ পয়েন্ট সার্ক বিষয়ে আলোচনার, যে সার্কের ব্যাপারে ভারতের ভূমিকা। এই দক্ষিণ এশীয় অঞ্চলে ভারত একটা গুরুত্বপূর্ণ দেশ। 8টা দেশ নিয়ে সার্ক গঠিত। ভারত তার মধ্যে সব দিক থেকেই অনেকটা এগিয়ে। অতীতের অখণ্ড ভারত আজকের দক্ষিণ এশিয়া। এই অঞ্চলের 72% ভূখণ্ড ভারতের মধ্যে অবস্থিত। আবার এর জনসংখ্যার 27% ভারতীয়। ভারতের অর্থনৈতিক ও সামরিক সামর্থ্য অন্যান্য সদস্য দেশগুলোর তুলনায় অনেক বেশি। সার্কভুক্ত দেশগুলিও এই সত্যকে অস্বীকার করে না। 1988 সালে অনুষ্ঠিত সার্কের 4র্থ শীর্ষ সম্মেলনে বক্তৃতা দানের সময় শ্রীলঙ্কার প্রতিনিধি জয়বর্ধনে বলেছিলেন যে ভারত হলো সার্কভুক্ত দেশগুলোর উন্নয়ন ও প্রগতির চাবিকাঠি।
একইভাবে 1998 সালে ভি গিউমারা মন্তব্য করেছিলেন যে দক্ষিণ এশিয়ার অধিকাংশ দেশে গণতন্ত্র ও মানবাধিকারের সংরক্ষণ তথা সম্প্রসারণে ভারতকে একটা গুরুত্বপূর্ণ উপাদান বলে মনে করে। দক্ষিণ এশীয় অঞ্চলে ভারতের বিরাট উপস্থিতি একদিকে যেমন ভারতকে এই অঞ্চলের নেতৃত্বের দাবিদার করেছে, ঠিক তেমনই অন্যদিকে অঞ্চলের ছোট ছোট রাষ্ট্রগুলো সেই স্বাভাবিক নেতৃত্বকে মেনে নিতে অস্বীকার করেছে। ভারতের স্বাভাবিক কর্তৃত্বের মধ্যে তারা সর্বদাই প্রভুত্ব এবং আধিপত্যের ছায়া দেখতে পায়। 1971 সালে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম, 1978 সালে শ্রীলঙ্কার জাতিগত সমস্যা, 1988 সালে সামরিক অভ্যুত্থান, 1987 সালে শ্রীলঙ্কার জাতিগত সমস্যা, এই তিনটি ক্ষেত্রে ভারতের হস্তক্ষেপের ঘটনাকে তারা ভারতের আধিপত্যমূলক নীতির প্রকাশ হিসেবে গণ্য করে। যদিও এই তিনটি বিষয়েই ভারতের সংশ্লিষ্ট দেশগুলির আবেদনে সাড়া দিয়ে হস্তক্ষেপ করেছিল, তাই তারা ভারতের ওপর পুরোপুরি আস্থা না রেখে কখনো বাইরের শক্তির সঙ্গে জোট বেঁধেছে অথবা একটা নিরাপদ দূরত্ব বজায় রেখে স্থিতাবস্থা বজায় রাখার চেষ্টা করে চলেছে। এই বিষয়ে পাকিস্তান চীন আঁতাত, চীন বাংলাদেশ প্রতিরক্ষা চুক্তি, চীন নেপাল চুক্তি প্রভৃতি কথা উল্লেখ করা যেতে পারে। সার্কের দেশগুলোর সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে ভারত বহুপাক্ষিক সম্পর্কের থেকে দ্বিপাক্ষিক সম্পর্ক প্রতিষ্ঠার উপর বেশি গুরুত্ব দিয়েছে। ভারতের আশঙ্কা বহুপাক্ষিক আলোচনার মঞ্চে প্রতিবেশী রাষ্ট্রগুলো একজোট হয়ে ভারতের ওপর অযৌক্তিক চাপ সৃষ্টি করবে অথবা বেশি সুবিধার দাবি করতে পারে। অন্যদিকে প্রতিবেশী রাষ্ট্রগুলোর ভয় যে দ্বিপাক্ষিক আলোচনার মাধ্যমে ভারত তাদের দুর্বলতাকে কাজে লাগিয়ে নিজের স্বার্থ সিদ্ধি করতে পারে। এছাড়াও ভারতের প্রতিবেশী রাষ্ট্রগুলোর বেশিরভাগই সামরিক অথবা কর্তৃত্বমূলক শাসন ব্যবস্থার অধীন। ভারতের গণতান্ত্রিক পরিবেশ ওই সব দেশের শাসকদের মনে একটা ভয়ের আবহ তৈরি করে। তাদের ভয় যে সার্কের মাধ্যমে এই অঞ্চলের দেশগুলোর জনসাধারণের মধ্যে পারস্পরিক সহযোগিতা যদি বৃদ্ধি পায় তাহলে ওই সব দেশে গণতান্ত্রিক ধ্যান ধারণার সম্প্রসারণ ঘটতে পারে এবং তাদের কর্তৃত্ব বিনষ্ট হওয়ার একটা সম্ভাবনাও দেখা দিতে পারে। তাই তারা দক্ষিণ এশীয় অঞ্চলে ভারতের প্রভাব প্রতিপত্তি বৃদ্ধির যে কোনো সম্ভাবনাকে প্রতিরোধ করার জন্য সর্বশক্তি নিয়োগ করেছে। এমনকি বিদেশি রাষ্ট্রের সঙ্গে হাত মেলাতেও তারা দ্বিধাবোধ করেনি। এইভাবে সার্কের দেশগুলো ভারতভীতি এবং ভারত সম্পর্কে অবিশ্বাস সার্কের ভাগ্যকে নিয়ন্ত্রণ করেছে। সার্কের জন্মের আগে থেকেই ভারতের সঙ্গে দক্ষিণ এশীয় অঞ্চলের অধিকাংশ দেশেরই দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে সমস্যা ছিল। উদাহরণ হিসাবে বলা যায় যে কাশ্মীরকে কেন্দ্র করে ভারত পাকিস্তানের সম্পর্ক, মহাকালী নদীর জলবন্টনকে কেন্দ্র করে ভারত নেপাল সম্পর্ক, গঙ্গার জলবন্টনকে কেন্দ্র করে ভারত বাংলাদেশ সম্পর্ক, শ্রীলঙ্কার জাতিগত সমস্যাকে কেন্দ্র করে ভারত শ্রীলঙ্কার সম্পর্ক। এই বিভিন্ন সম্পর্কগুলি কিন্তু বন্ধুত্বের নয়, বরং বৈরিতার সম্পর্ক বা বিরোধিতার সম্পর্ক। আর এই বিরোধিতার সম্পর্ক থাকার জন্যেই সার্কভুক্ত দেশগুলোর মধ্যে সহযোগিতার বন্ধন আজও দৃঢ় হতে পারেনি। সময়ের অগ্রগতির সঙ্গে সঙ্গে এই পারস্পরিক বৈরিতা কমেনি, বরং বেড়ে গেছে। এর ওপর আছে সার্কের সদস্য রাষ্ট্রগুলোর অভ্যন্তরীণ সমস্যা। এই প্রতিকূল অভ্যন্তরীণ ও বাহ্যিক পরিবেশ সম্পর্কে
সাফল্যের পরিবর্তে কখনো কখনো অচলাবস্থার দিকে এগিয়ে যায়। উদাহরণ হিসাবে বলা যায় 1998 সালে 10ম শীর্ষ সম্মেলনের পর সার্কের 11তম বা 11তম শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয় 2002 সালে নেপালের কাঠমান্ডু শহরে। দীর্ঘ 4 বছর সময় লেগে যাওয়ার অন্যতম কারণ ছিল সদস্য রাষ্ট্রগুলোর অভ্যন্তরীণ রাজনৈতিক অস্থিরতা। যেমন আফগানিস্তানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর বর্বরোচিত হামলা, পাকিস্তানের সামরিক শাসন জারি, শ্রীলঙ্কার তামিল জঙ্গিদের তৎপরতা বৃদ্ধি, নেপালে রাজপরিবারের নিধন হওয়ার ঘটনা, আর সবথেকে বড় যে বিষয়টা ভারত পাকিস্তানের মধ্যে কার্গিল যুদ্ধ। এই বিবিধ ঘটনা ভারতীয় উপমহাদেশের আন্তর্জাতিক পরিবেশকে যথেষ্ট দুর্যোগময় করে তোলে। এই বিষয়গুলো সত্ত্বেও 2002 সালে কাঠমান্ডুতে সার্কের শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়, প্রধানত ভারতের ঐকান্তিক প্রচেষ্টায়। অর্থনৈতিক সহযোগিতার দিক থেকে দেখতে গেলে সার্কের দেশগুলোর মধ্যে পারস্পরিক বিরোধ ও সহযোগিতার ছবি উঠে আসে। সার্কভুক্ত দেশগুলোর মধ্যে পারস্পরিক বাণিজ্যের পরিমাণ খুবই সামান্য। পরিসংখ্যান থেকে দেখা যায় যে এই দেশগুলোর নিজেদের মধ্যে রপ্তানির পরিমাণ তাদের মোট রপ্তানির, যেটা আগেও বলেছি, মাত্র 5%-রও কম বা 5%। কারণ এগুলির সঙ্গে পশ্চিমী দুনিয়ার সম্পর্কটাই বেশি। ভারত চেয়েছে সার্কভুক্ত দেশগুলোর মধ্যে বাণিজ্যিক ক্ষেত্রে সহযোগিতামূলক সম্পর্কের সম্প্রসারণ এবং সংশ্লিষ্ট সকল দেশের সমৃদ্ধি। ভারত চেয়েছে ইউরোপীয় সংঘের বা ইউরোপীয় ইউনিয়নের আদলে একটা দক্ষিণ এশীয় সংঘ বা সাউথ এশিয়ান ইউনিয়ন গড়ে উঠুক এবং সংশ্লিষ্ট দেশগুলোর মধ্যে বাণিজ্যিক আদান প্রদান সম্প্রসারিত হোক। এই লক্ষ্যকে সামনে রেখে 2004 সালে ইসলামাবাদে অনুষ্ঠিত সার্কের দ্বাদশ সম্মেলনে প্রধানত ভারতের উদ্যোগে দক্ষিণ এশীয় মুক্ত বাণিজ্য অঞ্চল বা সাউথ এশিয়ান ফ্রি ট্রেড এরিয়া সাফটা গড়ে তোলার সিদ্ধান্ত গ্রহণ করা হয়। 2005 সালে ঢাকায় অনুষ্ঠিত সার্কের ত্রয়োদশ সম্মেলনে পুনরায় সাফটার বিষয়টি আলোচনার টেবিলে তোলা হয়। তৎকালীন ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিংহ সাফটা চুক্তির দ্রুত বাস্তবায়নের ওপর জোর দিয়ে বলেন যে সাফটা চুক্তি সম্পাদনের ক্ষেত্রে যেসব বাধা রয়েছে আমরা সেগুলির দ্রুত অপসারণ চাই। 2007 সালে দিল্লিতে অনুষ্ঠিত সার্কের চতুর্দশ সম্মেলনেও জোর দেওয়া হয়েছে আঞ্চলিক বাণিজ্য, আন্তঃরাষ্ট্র যোগাযোগ ব্যবস্থা এবং দক্ষিণ এশীয় মুক্ত বাণিজ্য সমঝোতাকে আরও বেশি কার্যকরী করে তোলার ওপর। ভারত এর মধ্যেই অঞ্চলের অপেক্ষাকৃত দরিদ্র দেশগুলির জন্য, যেমন নেপাল, ভুটান, মালদ্বীপ, বাংলাদেশ, এই দেশগুলোর জন্য নিজের বাজার নিঃশর্তভাবে খুলে দেওয়ার কথা ঘোষণা করেছে। দিল্লি শীর্ষ সম্মেলনের মূল বিষয় ছিল বা মূল থিম ছিল পারস্পরিক সংযোগ বৃদ্ধি বা কানেক্টিভিটি। প্রধানমন্ত্রী মনমোহন সিং সেই সম্মেলনে উপস্থিত সকলকে মনে করিয়ে দিয়েছিলেন যে সহযোগ ও সংযোগের ব্যবহারিক ভিত্তি ছাড়া যে কোনো প্রস্তাব বা এজেন্ডা অর্থহীন হয়ে পড়ে। তিনি ঘোষণা করেছিলেন যে বাণিজ্য ও ভিসা এই দুই ক্ষেত্রেই এখন থেকে ভারত ক্ষুদ্র প্রতিবেশীদের ক্ষেত্রে আর কোনো শুল্ক বা বাধা আরোপের চেষ্টা করবে না। এই বিষয়ে ভারতের এই উদ্যোগ
নিঃসন্দেহে অভিনন্দনের বিষয় বা অভিনন্দনযোগ্য। পাকিস্তানের কাছে ভারত নিশ্চয়ই এই বার্তা পৌঁছে দিতে পেরেছে যে ন্যূনতম পারস্পরিকতা থাকলেই ভারত অনেক দূর এগোতে পারে। কিন্তু এতেই কি কোনো কাজ হতে পারে? এশিয়াবাসীদের, বিশেষ করে দক্ষিণ এশিয়া অঞ্চলের রাজনৈতিক যারা কর্তা ব্যক্তি, তাদের মধ্যে যে বৈরিতার সম্পর্ক, যে বৈরিতার স্বভাব, সেই স্বভাব না পাল্টালে সার্ক তার লক্ষ্যে পৌঁছতে পারবে কি, এই বিষয়ে কিন্তু একটা সন্দেহ থেকেই যায়। কাশ্মীর সমস্যা, সন্ত্রাস দমন, পর্যটন ইত্যাদি বিষয়ে ভারত পাকিস্তান পরস্পরকে অবিশ্বাস করে। আফগানিস্তান ও পাকিস্তান সামনে পরস্পরের ঘাড়ে দোষ চাপিয়ে যায়। নেপাল চীনের সঙ্গে টক্কর দিতে সার্কের প্ল্যাটফর্মটাকে ব্যবহার করতে চাইছে। এইভাবে সংযোগ সাধিত হওয়া সম্ভব নয় বললেই চলে। এই সব প্রশ্নের উত্তর ততদিনই নেতিবাচক হবে যতদিন না সার্কভুক্ত দেশগুলোর মধ্যে পারস্পরিক সম্পর্ক স্বাভাবিক হবে এবং তাদের মন থেকে ভারত ভীতি দূর হবে। তবে প্রতিবেশী দেশগুলোর আস্থা বর্ধনের জন্যে ভারত আরও বেশি আন্তরিক হওয়া উচিত ছিল ভারতের, এবং এই দেশগুলোর সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে আরও সদর্থক পদক্ষেপ নেওয়া উচিত ছিল। ভারত বাংলাদেশের সঙ্গে 1972 সালে মৈত্রী চুক্তির পুনর্নবীকরণের ব্যাপারে আগ্রহ দেখায়নি, অথচ বাংলাদেশের ভিতর দিয়ে ভারতের উত্তর পূর্ব অংশে বাণিজ্য দ্রব্য পরিবহনের সম্মতি আদায়ে চাপ সৃষ্টি করেছিল। তাতে ভারত বাংলাদেশ সম্পর্কের অবনতি ঘটেছে। এছাড়া বারবার অনুরোধ করা সত্ত্বেও ভারত তার প্রতিবেশী রাষ্ট্রগুলোর সংকট মোচনে যথাযথ উদ্যোগ নিতে পারেনি। উদাহরণ হিসাবে নেপালে রাজতন্ত্রের বিরুদ্ধে গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনে, শ্রীলঙ্কার জাতিসত্তাগত সমস্যার সমাধানে ভারত নিষ্ক্রিয় থেকেছে। ভারত দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে বাণিজ্যের প্রসার চেয়েছে, অথচ বাস্তবকে অস্বীকার করেছে। এই সকল কারণে ভারত সার্কভুক্ত দেশগুলোর কাছে ভয়ের কারণ হয়ে দাঁড়িয়েছে, কিন্তু শ্রদ্ধা অর্জনেও ব্যর্থ হয়েছে। এই বলেই সার্ক বিষয়ক আলোচনাটা এখানে শেষ করছি। তাহলে আমরা মোট 3টে পার্ট মিলিয়ে সার্কের 7টা ইউনিট বা 7টা টপিক জানলাম। সার্কের ইতিহাস, উদ্দেশ্য, নীতিসমূহ, সাংগঠনিক কাঠামো, বিভিন্ন শীর্ষ সম্মেলনগুলো, সার্কের সাফল্য, সমস্যা এবং সার্ক বিষয়ে ভারতের ভূমিকা। এবং এর সঙ্গে সঙ্গেই সার্ক বিষয়ক আলোচনাটা সম্পূর্ণ শেষ হলো। এবং ভিডিওটাকে নিরবিচ্ছিন্নভাবে মনোযোগ সহকারে দেখার জন্য আন্তরিক ধন্যবাদ।